প্রোগ্রাম শুরু করতে চলেছি। ক্রনিক পেইন বা পুরনো ব্যথা এবং আমাদের এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ভীষণ বড়। আমরা যদি এই স্ট্যাটিস্টিক্স খুঁজে দেখি যে সাধারণ পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট লোক ক্রনিক পেনে ভুগছে, তো বিভিন্ন স্টাডিতে, বিভিন্ন রিসার্চে বিভিন্ন রকম ডাটা উঠে এসেছে এবং এটা কিন্তু খুব খুব বেশি। এটা যে কোনো রোগের তুলনায় অনেক বেশি। অর্থাৎ আমি যদি দেখি যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগী, স্ট্রোকের রোগী কত পার্সেন্ট সাধারণ পপুলেশনের মধ্যে, তাহলে আমরা দেখব যে এই যে ক্রনিক পেনের রোগীর সংখ্যা কিন্তু অলমোস্ট 50%। কোনো কোনো স্টাডিতে বলছে প্রায় 50%। অর্থাৎ 100 জনের মধ্যে 50 জন লোক কোনো না কোনো ক্রনিক পেনে ভুগছে। বেশিরভাগ অন্যান্য স্টাডিতে বলছে অ্যাটলিস্ট 20%। ইন্ডিয়ার একটা স্টাডিও হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে যে 100 জনের মধ্যে 22-23 জন লোক 22 পয়েন্ট সামথিং ক্রনিক পেনে ভুগছে। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশে 10 জন মানুষ দেখছি, তো 10 জনের মধ্যে অন্তত 2 জন মানুষ কোনো না কোনো ক্রনিক পেনে ভুগছে। অর্থাৎ ক্রনিক পেইন ব্যাপারটা এতটাই মারাত্মক পপুলেশনের মধ্যে। তো আজকে আমরা এই ক্রনিক পেইন নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফ্যাকাল্টি রয়েছেন। আমি একবার করে তাদের পরিচয় করিয়ে দেবো আমরা শুরু করার আগে। প্রথমে আমি ওয়েলকাম জানাই আমাদের ব্রহ্মকুমারীদের। নমস্কার পদ্মা বহিন আর রশ্মিতা বহিন। তো আমরা জানি যে ক্রনিক পেনের সাথে এই ভীষণ যোগাযোগ। আমরা এই জিনিস নিয়ে আসবো। প্রথমে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য এবং আপনাদের মতামত দেওয়ার জন্য আমরা খুব উৎসুকভাবে আগ্রহী। আমরা শোনার জন্য ওয়েট করছি যে আপনাদের ইম্পর্টেন্ট মতামত, এবং এই এতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এছাড়া আমাদের সাথে রয়েছেন ডক্টর নায়ক, অয়নাংশ নায়ক। উনি সাইকিয়াট্রিস্ট, অনেকদিন ইংল্যান্ডে ছিলেন কনসালটেন্ট হিসেবে। এখন আমাদের এখানে অত্যন্ত বিজি প্র্যাকটিশনার্স। দেখতেই পেয়েছিলেন যে টাইমের একটু পরে জয়েন করলেন উনি, 5-4 মিনিট পরে। তো অত্যন্ত বিজি এবং টাইম কাটছাট করে, পেশেন্টের আউটডোর কাটছাট করে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সুব্রত রায়, আমি ওনাকে নিয়েছি যে লে পিপল হিসেবে, একজন সাধারণ মানুষের। উনি ক্যালকাটা পুলিশে আছেন। উনি ক্যালকাটা পুলিশের লিগ্যাল দিক দেখেন। উনি ব্যাচেলার ছাড়া উনি এলএলবি, কিন্তু আজকে উনি এখানে লয়ার হিসেবে নেই অফকোর্স। আজকে উনি আছেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। তো কিছু চ্যাট বক্স থেকে কোশ্চেন, এবং আমরা যখন আলোচনা করব সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে ওনার ভিউজ গুলো আমরা মাঝে মধ্যে ওনাকে জিজ্ঞাসা করব। এছাড়া আমাদের আজকে রয়েছেন ডক্টর চিন্ময় রায়, ডক্টর দেবজ্যোতি দত্ত। ওনারা দুজনেই খুব বিজি পেইন প্র্যাকটিস করেন, দরদিয়া হাসপাতালের সাথে অ্যাটাচড। আমাদের সবাই যারা প্যানেলিস্ট রয়েছেন কোনো না কোনো ভাবে আমাদের দরদিয়া হাসপাতালের সাথে অ্যাটাচড। তো তারা তাদের পেশেন্টের সময় দেখার সময় তারা কিভাবে এই সমস্ত সমস্যাগুলোকে ট্যাকেল করে, হ্যান্ডেল করে, সেগুলো ওনাদের মতামত আমরা নেব। এর সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আজকে আমাদের রয়েছেন ডক্টর আরিফ আজম, ফিজিওথেরাপিস্ট। উনিও দরদিয়ার সাথে অ্যাসোসিয়েটেড, এবং ওনার খুব ভূমিকা থাকবে বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে, যে ব্যায়াম, ডিপ্রেশন, এই সমস্ত ক্ষেত্রে ওনার মতামত আমরা নেব। রয়েছেন ডক্টর শুভ্রা দাস মিস্ত্রি। উনিও পেইন স্পেশালিস্ট, কিন্তু উনি আরেকটা ওনার বিশেষ পরিচয় হলো যে উনি একটি প্যালিয়েটিভ কেয়ার গ্রুপ পরিচালনা করেন। অর্থাৎ যে সমস্ত ক্যান্সার পেশেন্ট টার্মিনালি ইল, তাদের একটা ভলান্টারি গ্রুপ আছে ওনাদের, এবং যে গ্রুপের মধ্যে ভলান্টারি সার্ভিস, যে সমস্ত পেশেন্ট খুব মরিবেন্ট পেশেন্ট, আর বেশি দিন হয়তো বাঁচবেন না, তাদেরকে কি করে লাস্ট দিনগুলোকে আমরা একটু সুখময় করতে পারি, একটু আনন্দদায়ক করতে পারি, সেই হিসেবেই এই প্যালিয়েটিভ কেয়ার গ্রুপটা, এবং সেই গ্রুপের ইনচার্জ উনি, এবং ওনার কাছ থেকেও আমরা এই ব্যাপারে অনেক মতামত নেব। তো এই হলো আজকের গ্রুপ। তো আসুন শুরু করা যাক। প্রথম আমাদের টোটাল আলোচনাটা ক্রনিক পেইন এবং লাইফস্টাইল চেঞ্জের, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কি কি পরিবর্তন আমাদের আনা উচিত। তো আমরা এই সমস্ত আলোচনাটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে হচ্ছে যে স্ট্রেস, ডিপ্রেশন, অনেক শব্দগুলোর বাংলা প্রতিশব্দ একটু ডিফিকাল্ট, তো যতটুকু পারা যায় আমরা বাংলায় বলবো, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ইংরেজি ওয়ার্ড অবশ্যই চলে আসবে। স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোর সাথে পেনের সম্পর্ক নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং হলো, আমরা অনেক সময় দেখি যে আমাদের একজন রোগী যখন আমাদের কাছে আসলেন, তখন উনি বলেন কি যে ডাক্তারবাবু, আমি দেখেছি যেদিন আমার হাজবেন্ডের সাথে খুব ঝগড়া হয়, অথবা যেদিন আমার ছেলে অফিস কলেজ থেকে আসতে অনেক দেরি করছে,
আমার খুব দুশ্চিন্তা হয় এবং আমি দেখেছি আমার ব্যথার অনুভূতিটা অনেক বেড়ে যায়। তো ব্যথার সাথে কি এগুলোর কোনো সম্পর্ক আছে? তো যারা একটু ইন্টেলিজেন্ট পেশেন্ট তারা অনেক সময় ডাইরেক্টলি প্রশ্ন করেন এবং আমরা জানি এটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি এই ব্যাপারে মতামত দেওয়ার জন্য সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই মানসিক যে টানাপোড়েন, ওঠাপড়া, এগুলোর সাথে ব্যথার কি সম্পর্ক, এটা নিয়ে আমি ডক্টর নায়েকের কাছে আসবো। উনি যদি একটু সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা একটু যদি আলোচনা করেন, তার পরবর্তীকালে আমি আসবো যে এর থেকে আমরা কিভাবে বেরোতে পারি এবং ওষুধ ছাড়া কিভাবে বেরোতে পারি, সেগুলো আমি ব্রহ্মকুমারীদের কাছেও প্রশ্ন করবো। কিন্তু তার আগে আমরা একটু সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই, অর্থাৎ যে এই ধরনের যে যারা রোগী, তাদের সাথে পেনের রোগী অর্থাৎ ক্রনিক পেনে ভুগছেন, তাদের সাথে এই স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটির কি সম্পর্ক? ডক্টর দাস, প্রথমত আমাকে ইনভাইট করার জন্য এবং মিস্টার বিকাশ কুমার, আপনাকেও দুজনকেই অত্যন্ত ধন্যবাদ। মানে আমি এখানে আসতে পেরে খুবই গর্বিত বোধ করছি, প্রিভিলেজড। আমি পেনের পেশেন্ট দেখছি 2006 সাল থেকে, মানে আমি যখন ট্রেনি ছিলাম তখন থেকে, সাইকিয়াট্রিস্ট হলেও, মানে আমার এক্সেপশন সেভাবে দেখতে গেলে। তো এই যে ডক্টর দাস যেটা বললেন, তো এই টিপিক্যাল এক্সাম্পল আমি একদম ছোট থেকেই এই জিনিসটা শুনে আসছি, কিন্তু এত জটিল করেও বোধহয় ভাবার দরকার নেই। ধরুন একটু কোথাও একটা চুল করছে, চুল করলে আমরা কি করি? চুল করলে প্রথমে একবার দুবার চুলকালাম, চুলকুনিটা যদি চলে যায় ভালো, তা নাহলে বারবার ওইদিকেই দৃষ্টি চলে যায়, হাতটা চলে যায়, দৃষ্টি চলে যায়। যত ওইদিকে দৃষ্টি যাচ্ছে তত মনে হচ্ছে আরে এটা কি হচ্ছে রে ভাই, একটা টেনশন হচ্ছে যে কেন চুল করছে, এইভাবে হবে কেন, লাল হয়ে যাচ্ছে কেন, ফুলে যাচ্ছে কি, গন্ডগোল হচ্ছে কি। যত ওদিকে দৃষ্টি যাচ্ছে তত মনে হয় চুলকানিটা বেড়ে যাচ্ছে। তখন আমাদের ছোটবেলা থেকেই বলতে, এই হাত দিও না, ইগনোর করো। তো পেনের ক্ষেত্রে ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। যদি মানে পেন জিনিসটাকে ঠিক শারীরিক এবং মানসিক দুভাগে ভাগ করা যায় না, এটা যারা এখানে প্যানেলিস্ট আছেন সবাই জানেন যে মানে সাইকোলজিক্যাল পার্টটা পেনের একদম অঙ্গাঙ্গি ভাগে জড়িত, ওটাকে আলাদা করা যায়। শারীরিক ব্যথা বলে কিছু হয় না, কোনো ব্যথাই বোধহয় শারীরিক হয় না, ডক্টর দাস ভালো বলতে পারেন। আমাদের আমি একটা যারা অনেকে যারা লে পিপল আছে, আমি একবার ব্যথার ডেফিনেশনটা প্রথমে বলবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম। একটু শুরু করে দিই, শুরু করি যে ব্যথার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ডেফিনেশনটা আছে, সেটা হলো পেইন ইজ অ্যান আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স। অর্থাৎ ব্যথা মানে কিন্তু শুধু শরীরের ব্যথা নয়, ব্যথার একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত অবিচ্ছেদ্য অংশ হলো যে মেন্টাল পেন, ইমোশনাল পেন। অর্থাৎ পেন মানে, পেন আমাদের দুভাবে আমাদেরকে কি বলবো, মানে ইংরেজি প্রতিশব্দ, বাংলার প্রতিশব্দ আসছে না, আমাদেরকে কষ্ট দেয়, কষ্ট দেয়। পেন আমাদেরকে দুভাবে কষ্ট দেয়, একটা হচ্ছে শারীরিক ভাবে কষ্ট দেয়, আর একটা মানসিক ভাবে কষ্ট দেয়। অর্থাৎ এমন কোনো পেন নেই যার মানসিক পার্ট নেই, এবং সেই জন্যই ডেফিনেশনে ওটা উঠে এসেছে, পেন ইজ অ্যান আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপেরিয়েন্স। ওকে, সরি ইন্টারাপ্ট করার জন্য। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভেবেছিলাম যে এটা শুরু করবো, কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম, তাই জন্য মনে করিয়ে দিই। হ্যাঁ, আমি যেটা বলি ডক্টর দাস, আমার প্র্যাকটিসে মানে পেশেন্টরা সারপ্রাইজড হয়ে যায়। আমি বলি যে তীব্র ব্যথা মানে কি, হার্ট অ্যাটাকের ব্যথা বা পা ভেঙে গেছে সেই ব্যথা, সেই ব্যথারও কিন্তু ইমোশনাল একটা এলিমেন্ট থাকে, মানে একদম অ্যাকিউট পেইন ছাড়া ব্যথাকে আমরা চিন্তাই করতে পারি না। এক্স্যাক্টলি, ইচ এন্ড এভরি পেইন হ্যাজ অ্যান ইমোশনাল কম্পোনেন্ট। ব্যথা মানে ইমোশনাল কম্পোনেন্টটা না থাকলে, মানসিক কম্পোনেন্টটা না থাকলে আমরা ব্যথাকে ব্যথা বলে বুঝতেই পারবো না। সুতরাং এটা ইনভেরিয়েবল, এর মধ্যে কোনো এক্সেপশন নেই। আর ওই হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি একটা ব্যথা হচ্ছে, সবসময় দৃষ্টিটা চলে যাচ্ছে, যত দৃষ্টিটা চলে যাচ্ছে তত অ্যাংজাইটি হচ্ছে, মন খারাপ হচ্ছে, যত মন খারাপ হচ্ছে তত ব্যথাটা বেশি করে অনুভূত হচ্ছে। তার মানে কি, একটা ভিসিয়াস সাইকেল, মানে একটা সাইকেল তৈরি হলো, ব্যথা বেশি থেকে পেন বেশি, পেন বেশি থেকে লুপে আবার ব্যথা বেশি থেকে পেন বেশি। তার মানে পেন মানে ব্যথার অনুভূতিটা বেশি। তার মানে কি, এই সাইকেলটা যদি ব্রেক না করা যায়, তাহলে এটা অটোমেটিক্যালি ব্যথাটাকে বা আমাদের কষ্টটাকে বা খারাপ অনুভূতিটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলবে। তো এটার যে কোনো ব্যথা, আমি একটু আগে যেহেতু হার্ট অ্যাটাকের কথা বলছিলাম, সেই জন্য এখন হার্ট অ্যাটাকের এক্সাম্পলই যদি দিই, তীব্রভাবে বুকে ব্যথা হয়, তো আমরা যে ওষুধগুলো দিই সেই ওষুধগুলো শুধু শারীরিক ভাবে ওই সেন্সরি পাথওয়েটাকেই বন্ধ করে না বা কমিয়ে দেয় না, ওটা অটোমেটিক্যালি ওটার পার্ট হিসেবেই ওটা মানসিক ভাবে যে কষ্টটা সেটাও কমিয়ে দেয়। তো যে কোনো ব্যথা
অ্যাকিউট পেন মানে খুব স্বল্প টাইমের পেন, হঠাৎ করে হওয়া পেন, যেমন হার্ট অ্যাটাকের ব্যথা বা পড়ে গেলাম পা ভেঙে যাওয়া, সেই হট করে তীব্র যন্ত্রণা, সেগুলোতেও যেমন ইমোশনাল কন্টেক্ট আছে, ইমোশনাল একটা ব্যাপার আছে। ক্রনিক পেন মানে বহুদিনের যে ব্যথা বা বহু যেখানে মানে যে ক্ষেত্রে হার্ট অ্যাটাক মানে কি একটা কষ্ট হচ্ছে, একটা ভেতরে একটা সমস্যা হচ্ছে, সেই জন্য ব্যথাটা অনুভূতি হচ্ছে, সেটা আমাদের জানান দিচ্ছে যে ভেতরে হার্টটা ঠিক নেই। কিন্তু ক্রনিক পেন মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে ব্যথাটা রোগ, ব্যথাটা ইটসেলফ রোগ। 3 মাসের বেশি ব্যথা হলে আমরা বলি ক্রনিক পেন। তো সেই সব ক্ষেত্রে কিন্তু ইমোশনাল ডিফিকাল্টি গুলো বা মানসিক সমস্যাগুলো অনেক বেশি হয়। এবং আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি সবাই জানি যে বহু ক্ষেত্রেই ইমোশনাল পার্টটা যদি আমরা ঠিক মতো অ্যাড্রেস না করি, ওটাকে যদি ঠিক করে ট্যাকল না করি, তাহলে আমরা পেশেন্টকে রাহাত দিতে পারি না। রাহাতের বাংলাটা আমার মানে রিলিফ দিতে পারি না। তো স্ট্রেস এবং ব্যথা, জানি না আমি বোঝাতে পারলাম কিনা, স্ট্রেস এবং ব্যথা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং স্ট্রেসটা শুধু যে ব্যথা থেকে হচ্ছে তা নয়। এই যে ডক্টর দাস বললেন, আমার হাজবেন্ডের সঙ্গে যেদিন ঝগড়া হলো সেদিন ব্যথাটা মনে হচ্ছে যেন বেশি হচ্ছে, ছেলে স্কুল থেকে আসতে দেরি হচ্ছে বা কলেজ থেকে কাজ থেকে আসতে দেরি হচ্ছে, মানে স্ট্রেসটা অন্য স্ট্রেস হলেও সেক্ষেত্রে ব্যথাটা বেশি করে অনুভূত হবে। তো যদি আমরা, এবং এটা প্রায়ই হয়ে থাকে, হ্যাঁ, যে পেশেন্টরা আসছে আমার সঙ্গে ব্যথা নিয়ে কথা বলতে, কিন্তু আমরা এমন জিনিস ডিল করছি যেগুলোর সঙ্গে আপাতভাবে দেখলে মনে হবে ব্যথার কোনো সম্পর্ক নেই, অথচ সেইগুলো ঠিকঠাক ডিল করলে পেশেন্টদের ব্যথাটাও কমে যায়, প্লাস ব্যথা সহ্য করার ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। সেটাও খুব ইম্পর্টেন্ট। ওই ব্যাপারটাও একটা ডায়নামিক কনসেপ্ট। মানে অ্যাকচুয়ালি নেট কতটা ব্যথা আমরা অনুভূত হবে সেটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে কষ্ট কতটা অ্যাকচুয়ালি হচ্ছে এবং আমরা কতটা কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে আছে। যদি কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলেই কষ্টটা কমে যায়। মানে একটা জলের ব্যাপার, জলটা যদি আমরা নামাতে নাও পারি, একটা টুল দিয়ে মানুষটাকে তো উপরে উঠিয়ে দিতে পারি, তাতেও তো সে নিঃশ্বাস নিয়ে বাঁচতে আমি পারবে। আরেকটা এ করতে পারি যে আমাদের ব্যথা, অথবা আমরা অনেক সময় বাংলায় মানে ডাক্তারি পরিভাষায় বলি যে টিস্যু ড্যামেজ। একটা টিস্যু ড্যামেজ হলে ব্যথাটা হবে, অর্থাৎ টিস্যু ড্যামেজের জন্য যতটা ব্যথা হচ্ছে সেই ব্যথার অনুভূতিটা আমাদের বেড়ে যায় যদি সেই মানুষটার একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই ধরনের জিনিস থাকে, তাই তো? একদম। আর মনটাকে যদি সংহত করা যায়, তাহলে ওই ওই জলের লেভেলের মতো ব্যথার কষ্টটাকে যদি আমি জলের লেভেল ভাবি, আমি যদি টুল দিয়ে অনেকটা উঠিয়ে দিতে পারি মানুষকে, আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। জলটা যেটা নাকের কাছে চলে আসছিল ওটাই কোমরের কাছে চলে গেছে। জানি না এটা ঠিকভাবে বোঝানো গেল কিনা, কিন্তু বোঝা গেল। অর্থাৎ কারোর যদি মেন্টাল স্ট্যাটাস, ডিপ্রেশন, অ্যাংজাইটি লেভেলটাকে আমরা যদি কারেক্ট করতে পারি, তাহলে তার ব্যথার অনুভূতিটাও আমরা কমিয়ে দিতে পারবো, যদিও তার টিস্যু ড্যামেজটা একই থেকে গেল। টিস্যু ড্যামেজটা এক, এইখানে আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করবো ডক্টর দাস। সেটা হচ্ছে শুধু কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি হয় না, অনেক জিনিস আরো হয় যেগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি মানে সাইকিয়াট্রিক ডায়াগনোসিসেরও কোনো সম্পর্ক নেই। যেমন ভিকটিমহুড, আমারই কেন হলো, অন্য তো 50টা মানুষ আছে, আমারই কেন হলো, আমার কাজের, আমার তো এই ব্যথার জন্য আমি তো ঠিক করে কাজ করতে পারছি না, তাহলে আমার প্রমোশনটা কেন আটকে গেল। রাগ হয়, ভিকটিমহুড হয়, রাগ হয়, ক্ষোভ হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। এই যে অনুভূতিগুলো, এগুলো সব ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিসও করা যায় না, কিন্তু এগুলো অ্যাড্রেস না করলেও তো চলে না। সুতরাং ব্যথার সাইকিয়াট্রিস্ট যে লোকটা কাজ করবে, সে শুধু আমি ওই ডাক্তারিতে ডিপ্রেশন ট্রিট করব, ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে, এটা বলারও জায়গা নেই। কিন্তু অনেক কথা বলতে হয়, হ্যাঁ, মানুষের কাছাকাছি পৌঁছতে হয়। আরেকটা জায়গায় আমি আসি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এটা বলি যে একটা ব্যথা হলো, তার জন্য দীর্ঘদিন ধরে ব্যথা, অর্থাৎ টিস্যু ড্যামেজ হলো, ব্যথা হলো, তার জন্য ডিপ্রেশন হলো, অ্যাংজাইটি হলো, তার জন্য ব্যথাটা অনুভূতিটা বেড়ে গেল, তারপর আবার বেড়ে গেল, এই যে চলছে। অর্থাৎ আমাদের কাছে কোনটাকে আগে অ্যাড্রেস করব, আমরা কি নাকি দুটোকেই অ্যাড্রেস করবো? অর্থাৎ কোনটা আগে, হাঁস আগে না মুরগি আগে না ডিম আগে? অর্থাৎ যে পেইন ডিপ্রেশন এই যে চলতে থাকছে, তো এখানে আমাদের মানে কোনটাকে আগে বলবো, কোনটাকে আগে অ্যাড্রেস করা উচিত, এবং এখান থেকে বেরোবার উপায় কি? আমি বলবো, আমার মতে দুটোকেই একসঙ্গে সমানভাবে অ্যাড্রেস করা উচিত, কোনো একটাকে ইগনোর করলে চলবে না। আমি যদি ভাবি যে একটা মানুষের লো ব্যাক মানে পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, আমি শুধু সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করেই তার ব্যথা ঠিক করে দেবো, এ হয় না। হ্যাঁ, দুটোকে একসঙ্গে সমানভাবে অ্যাড্রেস করতে হয়, অ্যাগ্রেসিভলি অ্যাড্রেস করতে হয়, এটা আমার মত। এটা আমি জানি না অন্যরা কে কি বলবে, তবে আমার এক্সপিরিয়েন্সে দেখেছি এই দুটো সমানভাবে অ্যাড্রেস হলেই পেশেন্টরা অনেকটা বেটার থাকে।
এগেন এই যে মাইন্ড বডি ডুয়ালিটিটা না আমাদের, মানে এটা ওই আমরা নিজেদের বোঝার সুবিধার জন্য কিছু চার কোণাল জিনিসকে বর্গ 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 কি মানে আয়তকার বলি, কিছু বর্গাকার বলি। অ্যাকচুয়াল লাইফটা অনেক বেশি জটিল। হ্যাঁ, এক্ষেত্রে মাইন্ড বডি ডুয়ালিটি জায়গা নেই। দুটোকে একসঙ্গে মানুষ হিসেবে দেখলে তার মধ্যে শরীরও আছে, মনও আছে, সব তো মিলে মিশে আছে। আলাদা করাটা তো আর্টিফিশিয়াল, তাই না? অর্থাৎ কোনটাকে প্রথমে অ্যাড্রেস করব এটা এটা ডেফিনেট কোনো গাইডলাইন নেই, আমাদের দুটোকেই অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আমাদের মানে তার সাইকোলজিক্যাল ব্যাপারটাকে অ্যাড্রেস করতে হবে, ইমোশনাল ব্যাপারটাকে অ্যাড্রেস করতে হবে, এট দ্য সেম টাইম তার যে ফিজিক্যাল কম্পোনেন্ট, ব্যথার যে ফিজিক্যাল কম্পোনেন্ট সেটাকেও অ্যাড্রেস করতে হবে, তাই তো? আমার তাই মনে হয়, আমি জানি না, মানে এখানে তো অনেক এক্সপার্ট আছে। আমি তোমার কাছে আবার পরে আসবো। আমি এবার একটু ওই আমাদের ব্রহ্মকুমারী সিস্টার যারা রয়েছেন পদ্মা বহিনের কাছে আসছি, যে এই যে আমরা এই কিভাবে ইমোশনালটাকে হ্যান্ডেল করবো, ইমোশনটাকে এক্ষুনি যেটা ডক্টর নায়ক বললেন, যে অর্থাৎ ইমোশনটাকে হ্যান্ডেল করেও একটা মানুষ জলে ডুবে যাচ্ছে, তাকে আমরা জলটাকে না কমাতে পারলেও আমরা তাকে তুলে ধরতে পারি। অর্থাৎ আমরা ইমোশনালটাকে যদি ইমোশনাল দিকটাকে যদি আমরা অ্যাড্রেস করি, তাহলেও কিন্তু আমরা এই পেশেন্টটাকে আমরা রিলিফ দিতে পারি, যদিও তার ফিজিক্যাল কম্পোনেন্টটাকে আমরা কমাতে পারছি না। অর্থাৎ যে ইমোশনটাকে হ্যান্ডেল করাটাও আমাদের কাছে একটা বিরাট ইম্পর্টেন্ট দিক, এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে এই ভিসিএস সাইকেলটা চলতেই থাকে। পেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, পেন, মোর অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ভিসিএস সাইকেলটা চলতেই থাকে। এটার ডাক্তার হিসেবে আমাদের কাছে কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট থাকলেও আমাদের আজকের বিশেষ অতিথি যারা পদ্মা বহিনকে আমি জিজ্ঞাসা করবো যে এই যে ভিসিএস সাইকেলটা, এই ভিসিএস সাইকেলটা ব্রেক করার জন্য আপনাদের কি পরামর্শ? Would you able to understand my question? আমি বাংলাতেই বেশিরভাগটা বললাম। পদ্মা বহিন, আপনি শুনলেন আমার কোশ্চেন? আপনার মাইক্রোফোনটা মিউটেড আছে, যার জন্য আমরা শুনতে পাচ্ছি না। Yes, Om Shanti, Namaste. Good evening. আমার প্রশ্নটা আপনি শুনেছেন নাকি আমি আরেকবার রিপিট করব? नहीं नहीं, समझ में आया. ওকে ওকে, আমি কিছু কিছু বাংলা বুঝতে পারি. ওকে ওকে, you can continue. या बहुत ब्यूटीफुल शेयरिंग चल रहा है. डॉक्टर नायक ने जो बताया और आपने उसमें जो इनपुट्स डाला, इट्स रियली वंडरफुल. मैं सोच रही थी यही तो इम्पोर्टेंट चीज है जो आज हमें समझना चाहिए कि पेन जो है, पेन तो एक अपना फिजिकल लेवल पर है, बॉडी में है हमारे पेन, और उसके लिए डॉक्टर्स दवाइयाँ अपना काम कर रहे हैं. हमें सिर्फ उसके लिए अपना पॉजिटिव एटीट्यूड रखना होता है ताकि वो दवाई भी ठीक से काम कर सके. We need to have positive attitude. मन को पॉजिटिव रखेंगे तो वो जो मेडिसिन है ना, उसको हम अलाउ करते हैं काम करने के लिए एट फिजिकल लेवल. और यदि हम स्ट्रेस को देखें तो स्ट्रेस एक्चुअली डिफाइन करते हैं तो स्ट्रेस इज अ मैसेंजर, एक मैसेंजर है, और जो हमको एक मैसेज देता है कि कुछ है हमारे जीवन में, हमारे सोच में, हमारे व्यवहार में, कहीं ना कहीं हमारे एटीट्यूड में कहीं कुछ है जिसे मुझे बदलना है, कुछ है जो राइट नहीं है, उसको ठीक करना है. और डिप्रेशन तो देखा जाए तो एक तरह से हमारा कहें कि संपूर्ण जो है ना नेगेटिव एस्पेक्ट जब हमारे मन में आ जाता है तो हम डिप्रेशन की ओर बढ़ने लगते हैं, निराशा की ओर बढ़ने लगते हैं. इसके लिए हमें अपने घर के वातावरण को भी सकारात्मक और ऊर्जावान बनाना होगा, क्योंकि एक तो बीमारी, और बीमारी के साथ साथ व्यावहारिक समस्याएं और उसके साथ नेगेटिव सोच सब मिलकर के हमारी प्रॉब्लम को बहुत बढ़ा देते हैं, पेन को बहुत बढ़ा देते हैं. इसलिए बहुत रेलेवेंट है आज बात करना कि ये जो विशियस साइकिल है उसको हम तोड़ें. तो उसमें हम दो एस्पेक्ट्स आज समझ पा रहे हैं. एक है जो बात चल रही थी इमोशनल पेन या माइंड एंड बॉडी. माइंड एंड बॉडी के साथ एक और एस्पेक्ट है सोल. देखिए तो हम सभी कौन हैं? ह्यूमन बीइंग्स है ना, ह्यूमन प्लस बीइंग. ह्यूमन हमारा फिजिकल एस्पेक्ट है, बीइंग हमारा स्पिरिचुअल एस्पेक्ट है, लिविंग एस्पेक्ट है, और दोनों के कॉम्बिनेशन में हम ह्यूमन बीइंग बने हैं. अभी जो पेन हो रहा है वो शरीर में हो रहा है, लेकिन उस पेन को फील कौन कर रहा है? जैसे चोट गाड़ी को लगती है, गाड़ी और गाड़ी का ड्राइवर है, गाड़ी को कुछ स्क्रैच लगा, एक्सीडेंट हुआ, चोट गाड़ी को लगी, लेकिन दर्द किसको होता है? गाड़ी को दर्द नहीं होता.
दर्द तो वो ड्राइवर को होता है, मालिक को होता है। यस, ऐसे ही शरीर में चोट लगती है, शरीर में डेफिशिएंसी है, शरीर में कहीं कोई प्रॉब्लम है, डैमेज हुए हैं टिश्यूज, कुछ भी प्रॉब्लम है, तो उसका अनुभव करने वाली जो शक्ति है वो मैं हूँ, वो मैं आत्मा हूँ। तो मुझे आत्मा और शरीर इन दोनों को अलग महसूस करना ये बहुत जरूरी है। पहले अपने मन में हमने क्या कर लिया है, हमने अपने आप को बॉडी समझ लिया है। When I am in total body conscious, तो मुझे लगता है मुझे ही दर्द हो रहा है। थोड़ा सा डिटैच होके देखें, साइकोलॉजिकली, मेंटली अपने आप को इस शरीर से अलग करें। 1 मिनट प्रैक्टिस करेंगे, उसके बाद मैं सेकंड एस्पेक्ट पर आती हूँ। 1 मिनट के लिए हम खुद एक्सपीरियंस करें, रिलैक्स होकर बैठे, प्रैक्टिकली आंखें बंद करें, शरीर को फील करें, पाँव, कमर, गर्दन, चेहरा, ये मेरा शरीर है। और इस शरीर के अंदर दोनों आंखों के बीच के स्थान पर मैं शक्ति हूँ, चैतन्य, जीवंत, लिविंग एनर्जी। शरीर कंफर्टेबल है, मैसेज दें शरीर को, मेरा शरीर एकदम ठीक है, कंफर्टेबल है। शरीर मैसेज रिसीव करता है और शरीर बहुत आराम महसूस कर रहा है। ओके, तो इस तरह से ये 2 एस्पेक्ट्स हमें फील करना है। दूसरा, इसका जो साइकिल है, विशियस साइकिल, उसको हम कैसे तोड़ें, साइकिल को कैसे चेंज करें। ये साइकिल शुरू हो रहा है हमारे थॉट से। थॉट क्या है? एज आई थिंक, जैसा मैं सोचती हूँ वैसा मैं फील करती हूँ। इस समय हम सभी बैठ करके सोचना शुरू करते हैं और खूब नेगेटिव सोचते हैं, क्या आज का दिन है, कितनी बारिश हो रही है, कितना अच्छा हमारा आज डिस्कशन चल रहा है, काश कि हम सभी मिलके आमने सामने बैठ के कर पाते, मजा नहीं आ रहा है। इट्स ऑल नेगेटिव। तो हम कैसा फील करना शुरू करेंगे? लो। इसी को मैं अच्छा सोचना शुरू करूं, वाह व्हाट अ गुड चांस, भले हम नजदीक नहीं आ पा रहे हैं फिर भी हम एक साथ हैं, कितना सुंदर एक दूसरे से मिल पा रहे हैं। पॉजिटिव, तो मेरी फीलिंग्स भी चेंज होती है। तो जैसा मैं सोचती हूँ वैसा मैं फील करती हूँ, एग्जैक्टली वैसा ही फील करती हूँ। और जैसा मैं फील करती हूँ वैसा मैं बोलती हूँ, मेरे मुंह से वैसे ही शब्द निकलते हैं, मेरे बोल निकलते हैं, मैं एक्सप्रेस करती हूँ। जैसा मैं बोलती हूँ वैसा मेरा कर्म में आता है, एक्शन में आता है, वही मैं कर्म करती हूँ, राइट। और जो मैं कर्म करती हूँ उसका रिजल्ट प्रैक्टिकल दिखाई देता है, और जो रिजल्ट आता है वही फिर मेरे एटीट्यूड और थॉट में शिफ्ट हो जाता है। साइकिल। अगर एक बार मैं नेगेटिव थॉट के साइकिल में ट्रैप्ड हो जाती हूँ तो क्या होगा? मैंने सोचना शुरू कर दिया, क्या मुझे इतनी बीमारी है, मुझे कितना दर्द होता है, कितनी तकलीफ है, लाइफ की सिचुएशंस कैसी हैं, कोई सहयोग भी नहीं है। थॉट्स नेगेटिव, तो मेरी फीलिंग्स कैसी होंगी? वेरी लो, लोनली, अपने आप को अकेला महसूस करेंगे, बेचारा महसूस करेंगे। तो कैसी फीलिंग्स क्रिएट होंगी? स्ट्रेस, टेंशन, डिप्रेशन। फिर हमारे बोल कैसे निकलेंगे? ऐसा ही हम सारा दिन बोलते रहेंगे, जिससे बात करेंगे, जिसके साथ जाएंगे, यही बात, कैसी बीमारी है, मैं बीमार हूँ। अक्सर लोग आजकल अपनी नेगेटिव बातें ज्यादा शेयर करने लगे हैं, मुझे ये बीमारी है, मुझे ये पेन है, मुझे ये तकलीफ है, और वही फिर हमारे कर्म में और अनुभवों में आता है। तो हम इसमें फंस जाते हैं। एक साइंस का फॉर्मूला है कि अगर मैं अपनी बीमारी, कोई भी बात, जो भी बात मैं ज्यादा बोलती या सोचती हूँ वही मैनिफेस्ट होती है मेरे प्रैक्टिकल लाइफ में। जो मैं सोच रही हूँ वही मैनिफेस्ट होता जा रहा है। इसलिए पॉजिटिव साइकिल में आए। कैसे आएंगे? केवल यहाँ से, थॉट से। एक थॉट अच्छा सा क्रिएट करें। जैसे हम कुछ अफर्मेशंस ले सकते हैं। पहला हम अफर्मेशन ले सकते हैं, आई एम पीसफुल, मैं शांत हूं। लीजिए अपने मन में, मैं शांत हूं, मैं स्टेबल हूं,
मैं स्ट्रांग हूँ, शांत हूँ, स्टेबल हूँ, स्ट्रांग हूँ, मैं भाग्यवान हूँ, आई एम फॉर्चुनेट, बहुत अच्छा भाग्य है मेरा, मेरी जो बीमारी है धीरे धीरे कम होती जा रही है, मैं इस बीमारी से बाहर आता जा रहा हूँ, दर्द कम होता जा रहा है। ये क्या थॉट्स है? पॉजिटिव। तो कैसी फीलिंग्स क्रिएट कर रहे हैं हमारे मन में? आशाजनक, सकारात्मक, मजबूत बना रहे हैं। वैसे ही हमारा फिर एक्सप्रेशन, वैसे ही हमारे कर्म में, लाइफ में आता है और वैसे एक्सपीरियंस हो जाता है और वही फिर हमारे थॉट्स बन जाते हैं। तो इसलिए हमें हमारे थॉट्स जो है ना, हमारा जो ब्रेन, जब हम थॉट्स क्रिएट करते हैं तो हमारा ब्रेन हमारे बॉडी को सिग्नल्स देता है, वही सिग्नल देता है। और आत्मा तो शरीर की मालिक है ना, मालिक जो कहेगा शरीर वही फील करता है, बिलीव करता है उस पर। तो मैं रोज सोचती हूँ बीमार हूँ, उससे तो अच्छा मैं सोचूं मैं बहुत अच्छी हो रही हूँ, मैं बहुत ठीक हूँ, मैं खुश हूँ, मैं शांत हूँ, मैं मजबूत हूँ, स्ट्रांग हूँ। तो ये विचार हमें बहुत पॉजिटिव फीलिंग्स देंगे और इस विशियस साइकिल को तोड़ने में मदद करेंगे और हम फिर डिप्रेशन में भी नहीं जाएंगे, क्योंकि खुशी का संकल्प मेरे मन में आएगा। तो मैं समझती हूँ ये दो चीजों को समझने से हम अच्छी तरह से इस विशियस साइकिल को तोड़ सकते हैं। और सिस्टर अस्मिता को कुछ ऐड करना हो तो इट्स अप टू हर। सिस्टर, ये जो बहुत डीप कनेक्शन है थॉट्स एंड फीलिंग्स का। सो अगर हम कुछ फील कर रहे हैं, स्ट्रेस फील कर रहे हैं, so definitely it is because of some thought which is not correct. तो ये thoughts का correction बहुत जरूरी है। situations जो है हमारी लाइफ की, जो circumstances है, possible है कि उसके अंदर कोई हमारे साथ issues हैं, कोई difficulties हैं, लेकिन हम अपना perspective उसके बारे में change करके हम अपना रिस्पॉन्स पॉजिटिव कर सकते हैं। So I think that is what you were talking about, you know. Yes, creating a good response to whatever situation. So not depending on situation, but creating the correct response by using the right thoughts. Independently हम thought create करें, situation पर depend होकर के ना करें। और उसके लिए हमको अपने आंतरिक जो स्व है उसको थोड़ा सा अनुभव करना होगा, थोड़ा सा मेडिटेशन हमें इसमें हेल्प करता है। थैंक यू। I think my sound is not very clear, no? Gautam, It's clear enough. My microphone was muted. Sorry. So ultimately it is the हम लोगों का আমাদেরকে চিন্তাটা বদলাতে হবে, তাই তো? পজিটিভ ভাবে ভাবতে হবে। তো আমি একটু অয়ন, ডক্টর নায়ক, আর ইউ देयर? আমি আছি। আচ্ছা, এই যে এতক্ষণ ওনারা আলোচনা করলেন যে জায়গাটার উপরে স্ট্রেস দেয়া হচ্ছিল, যে আমাদের পজিটিভ ওয়েতে ঠিকভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমাদের ভাবনাটা বদলাতে হবে। তো আমরা অনেক সময় শুনি যে সাইকোলজিস্টরা যে এই করে তার সাথে তফাৎটা কি, অর্থাৎ যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তো অনেক সময় আমরা বলি যে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার একটা ওয়ান অফ দা অপশন ইজ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তো সেটা একটু যদি খুব সংক্ষেপে সাধারণ মানুষের বোঝার জন্য দুই এক লাইন একটুখানি যদি বুঝিয়ে দাও। ডক্টর দাস, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে পারি? মিস্টার সুব্রত দাস অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন। হ্যাঁ, যদি ওনার প্রশ্নটা একটু যদি নেওয়া যায়। আমি সুব্রত দাস, ভেরি সরি ডক্টর দাস। সুব্রত দাস, yes. Yeah, I'm thankful to Vikash from Junction and Dorodia. Dr. Nayak, বাংলায় বলো, বাংলায়। আচ্ছা ডক্টর নায়েক, আপনাকে কাছে আমার একটা স্পেসিফিক কোশ্চেন। আপনি বললেন যে স্ট্রেস আর পেইন ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো অনেক সময় শুনতে পেলাম না। স্ট্রেস আর পেইন এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রথমে যেটা আপনি যেটা এক্সপ্লেইন করলেন আমি যেটা বুঝলাম গোদা বাংলায়, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে জানি না, ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা যায়। স্ট্রেস বাড়লে পেইন বাড়ে। হ্যাঁ, একটা পজিটিভ কোরিলেশন আছে।
আছে না, যেটা ডক্টর দাস বললেন যে অনেক সময় ফিজিক্যাল টিস্যুর কোনো ড্যামেজ থাকলে সেখানে সেটা অ্যাগ্রাভেট করে। আমার নিজের যেটা ফিলিংস, সেটা মানে আরো হয়তো জনসাধারণের সেটা ফিলিংস হবে, সেটা হচ্ছে যে আমার এমনি কোনো পেইন অ্যাজ সাচ কোনো টিস্যু ড্যামেজ বা অন্য কোনো আন্ডারলাইং কজ নেই, অনলি বিকজ অফ দ্য স্ট্রেস আই এম হ্যাভিং আ পেইন সেন্সেশন। সো হাউ ক্যান আই গেট রিড অফ দিস? মানে আমি যেটা আমার ক্ষেত্রে হয় সেটাকে কোশ্চেনটা আমি করছি। মনে করুন আমি আমার একটা জব রিলেটেড ওয়ার্ক প্লেসে একটা স্ট্রেস হলো, and I'm getting some sort of pain in my chest, and I correlate it with, because I have suffered a heart attack, এটা হার্ট পেইন হচ্ছে। কিন্তু আদেও আমার কার্ডিয়াক সার্জনরা বলছে এটা হার্ট রিলেটেড পেইন নয়, তোমার কোনো ব্লকেডও নেই এখন at present. So there is no underlying, you know, bodily or physical damage or something like that যার জন্য পেইন হচ্ছে, only simple because of stress. তো আমি ব্রহ্মকুমারীদের কাছে খুবই থ্যাঙ্কফুল, ওনারা কিছু টেকনিক্স বললেন। তো আমি একটুখানি আপনার কাছে রিকোয়েস্ট করছি, মানে স্পেসিফিক্যালি হাউ ক্যান উই গেট রিড অফ দিস? ইজ ইট বাই মাইন্ডফুলনেস মেডিটেশন অর বাই ব্রিদিং প্র্যাকটিস? যদি আপনি এই স্পেসিফিক্যালি টেকনিক্স গুলো বলেন, বা ডক্টর দাস যেগুলো বলছিলেন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে উই ওয়ান্ট টু গেট সাম কনক্রিট থেরাপিউটিক অ্যাপ্রোচ, মানে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানে জনসাধারণ কি করবে, মানে আমার মতো লেম্যান কি করবে? আমি তো কদিন ধরে শুধুমাত্র লোনাজেপই খেয়ে যাচ্ছি, আই এম গেটিং অ্যাডিক্টেড টু লোনাজেপ, তো আমি কি করে বেরোবো? হ্যাঁ, লোনাজেপটা খাবেন না, এটা ডক্টর দাস জানেন আমার প্র্যাকটিস সম্বন্ধে, উনি হাসছেন। না না, খাবেন না। আমার যে কার্ডিয়াক সার্জন, হি ইজ অলসো সাজেস্টিং টু গেট রিড অফ লোনাজেপ, বাট আই এম ডিপেন্ডিং অন লোনাজেপ। ওই যেগুলো মানে ব্রহ্মকুমারীরা বলছেন ওটা সত্যিকারের খুব ভালো অ্যাডভাইস, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে we cannot implement all these things, we cannot get rid of thoughts, ঠিক আছে? তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের যদি একটু ইজি করে বোঝানো হয় যে do this so that you can be in a position to get rid of these anxiety symptoms, যদি একটু স্ট্রিমলাইন করে আমাদের বোঝায়। চেষ্টা May I করছি। say something before we get Please. that answer? প্লিজ। Yes, please. Okay. It is nothing to do with stopping your thoughts. Whatever advice sister gave is everything to do in practical life only. No, I have immense respect for what you have said, but my problem is that we cannot implement these things being, you know, so easily in our life. We can. I think, we should start with this, because when we think it is too difficult not to be done in practical life, oh, this is not possible, this is not for layman, these thoughts are the ones that restrict our capability to tolerate. We have immense capability. Each a human being has. It is not that someone has more, someone has less, but we are not aware of that capability, and we ourselves limit our own potential, and we ourselves, by thinking, oh, I can't do this, not for me, not my cup of tea. तो अच्छा, सॉरी इन हिंदी, हाँ, तो हम अपने आप ही अपनी क्षमता को कम करते हैं। अगर हम याद रखें कि नहीं, मैं कर सकती हूँ, इसलिए एक जो एफर्मेशन दिया है वो है कि आई एम पावरफुल। सो हम क्या सोच रहे हैं कि मेरे से होगा नहीं, ये हम सोच रहे मैं वीक हूँ। तो ये एफर्मेशन नहीं है, ये हम अपने थिंकिंग में गड़बड़ करते हैं, इसलिए हम अपने पोटेंशियल को, कैपेबिलिटीज को खुद ही लिमिट डाल देते हैं। तो हम अपनी लिमिट को क्रॉस कर सकते हैं बाय यस, शुरू में आपको थोड़ा सा प्रैक्टिस करना पड़ेगा हर एक को, पर अपने आप को कन्विंस करना है कि मेरे अंदर क्षमता है और मैं हर सिचुएशन में पॉजिटिव सोच सकता हूँ, और प्रैक्टिस करते करते वो परफेक्शन में आता है ना। जैसे हम बार बार सोचते हो मुझे बहुत टेंशन है, सो व्हाट यू प्रैक्टिस यू विल बिकम परफेक्ट एट इट। तो हम बहुत परफेक्ट हो गए स्ट्रेस करने में, तो अभी हमको प्रैक्टिस करना पड़ेगा, मैं पीसफुल हूँ, मैं रिलैक्स्ड हूँ, ओके, डजंट मैटर, लेट गो, चलो कुछ हो गया, कोई बात नहीं। ये प्रैक्टिस करते करते परफेक्शन आएगा। सो दिस इज फॉर लेमैन। यस डॉक्टर নায়ক, প্লিজ। ডক্টর নায়কের কাছে আসার আগে ডক্টর দাস মিস্ত্রি ওখান থেকে দেখছি হাত তুলেছেন অনেকবার, কিছু বলার আছে? না, আমি
আমার অনুভূতিটাও তাই। একটা সময় আমার মনে আছে, আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার দুটো পা ভেঙে গেছিল, কোমর ভেঙে গেছিল। তো আমাকে যখন হসপিটালে নিয়ে গেছিল, আমি কিন্তু এক ফোঁটাও ব্যথা অনুভব করিনি একদম রাত 10টা পর্যন্ত। যখন আর সবার এটা ঠিকঠাক হয়ে গেল, তারপর থেকে আমার ব্যথাটা শুরু হলো। তার মানে তারপর থেকে আমি আমার মধ্যে আসলাম। তার আগে পর্যন্ত কিন্তু আমার কোনো রকম ব্যথার অনুভূতি ছিল না, যদিও আমার দুটো পায়ে মাল্টিপল ফ্র্যাকচার ছিল, কোমরে ভাঙা ছিল। তো থিঙ্কিং প্রসেস এবং আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা আমাদের ব্যথাকে যে কতটা সত্যি বোঝায়, এটা আমার নিজের অনুভব। এটা আমরা অনেক সময় দেখেছি। শুধু এটা অ্যাক্সিডেন্ট যেটা, যে একটা ফুটবলার খেলতে খেলতে তার পা মুচকে গেল, অথচ সেই ইনজুরি নিয়ে সে খেলে গেল, কিন্তু ব্যথা অনুভবটা পেল না। এই ধরনের একটা সোলজার বুলেট ইনজুরি হলো, তা সত্ত্বেও সে কোন রকম পেন ছাড়াই সে তার যুদ্ধ চালিয়ে গেল। এই ধরনের জিনিস আমরা অনেক সময়ই দেখি। অর্থাৎ যে পেনটা শুধুমাত্র ফিজিক্যাল কম্পোনেন্ট তা নয়, পেনটা যেটা আমরা বারবার করে ডক্টর নায়ক এবং আমাদের অন্যান্য ব্রহ্মকুমারীরা যে জায়গাটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি, যে পেন মানে শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ, ফিজিক্যাল কম্পোনেন্টের জন্য পেন হয় না, বরং উল্টোটা হতে পারে। উল্টোটা হতে পারে ইন দ্য সেন্স যে ফিজিক্যাল কম্পোনেন্ট রয়েছে, পেন নেই, এটা হতে পারে। আবার কোনো ফিজিক্যাল কম্পোনেন্ট নেই, তা সত্ত্বেও পেন হতে পারে। টিস্যু ড্যামেজ সবসময় যে ব্যথা থাকতেই হবে তার কোনো মানে নেই। শুধুমাত্র স্ট্রেস, শুধুমাত্র অ্যাংজাইটি, শুধুমাত্র কোন পূর্ণ রকম ফিজিক্যাল কম্পোনেন্ট ছাড়াও কিন্তু ব্যথা হতে পারে। তো আমরা যে পয়েন্ট নিয়ে ডিসকাশন করছিলাম, ডক্টর নায়কের কাছে আবার আসবো, যে অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে, যেটা ব্রহ্মকুমারীরা বললেন। তো এই চিন্তা ভাবনাগুলো বদলানো আর এই যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, তো এইগুলো কি একই কিনা, এটা আমার প্রশ্ন ছিল। আর তার সাথে পিন্টু সুব্রত আরো কিছু প্রশ্ন করলো, যে সাধারণ মানুষের জন্য 1, 2, 3 যদি এরকম কিছু, যেটা যেরকম ব্রহ্মকুমারীরা বললেন, সেরকম যদি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস থাকে। আনমিউট করতে হবে। বলছি যে খুব ইন্টারেস্টিং ডিসকাশন। মানে সুব্রত বাবু যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা একদম ভ্যালিড। আর সিস্টার পদ্মা এন্ড সিস্টার অস্মিতা যা উত্তর দিয়েছেন, I can completely relate to that, and I agree with that. The question is বাংলা হিন্দি, সরি, মানে সুব্রত বাবু প্রশ্নটা আমি বুঝেছি, ওনার পার্সপেক্টিভটাও আমি বুঝেছি, আর সেটা একদম ন্যায্য। सिस्टर अश्मिता एवं सिस्टर पद्मा जो बोले हैं वो आंसर भी आई सपोर्ट, बट द क्वेश्चन इज সেই পয়েন্ট গুলো কি সুব্রত বাবুর অবধি পৌঁছালো নাকি পৌঁছায়নি? সেইখানেই আসে সিবিটি। আমার একটা খুব ভালো কার্টুন, আমার এক মাস্টারমশাই আমাকে দেখিয়েছেন, কার্টুনটাই আমি খোঁজার চেষ্টা করছিলাম, পেলাম না। তো একটা হাঁস আর একটা মানুষ কথা বলছে। হাঁসটা জলের মধ্যে আছে ডাঙার কাছে, আর মানুষটা জলের ধারে দাঁড়িয়ে আছে, দুজনে বেশি ডিস্টেন্স নয়, 4-5 ফুটে। হাঁসটা প্যাঁক 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 করে যাচ্ছে, আর মানুষটাও নিজের ভাষায় তার সঙ্গে কথা বলে যাচ্ছে। দুজনেই কিন্তু ঠিক বলছে, কিন্তু আমরা কি একে অন্যের কাছাকাছি পৌঁছাতে পারছি? সেই যে জায়গাটা, সেই জায়গাটাতেই আসে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। মনের মধ্যে কিছু স্কিমা তৈরি হয়, আম ফেলিওর, আমি পারি না, আমার ব্যথা খুব খারাপ, এটা হচ্ছে, কাজের মধ্যে থেকে এটা সম্ভব নয়। এই প্রত্যেকটাকেই আমাদেরকে চ্যালেঞ্জ করতে হয় উইথ এভিডেন্স। এই যে চ্যালেঞ্জ করাটা, এভিডেন্স দিয়ে দেখিয়ে দেখিয়ে, আমাদের ব্যথা হলে বা ডিপ্রেশন হলে মনের মধ্যে একটা স্কিমা তৈরি হয়ে যায়, একটা স্ট্রাকচার আমরা নিজেরা তৈরি করে ফেলি। যে মানে এই ব্যাপারটা অনেকটা হচ্ছে যে ওই আমরা যদি একটা লাল রঙের কাঁচের চশমা পরি তাহলে পৃথিবীটা লাল লাগে, নীল রঙের কাঁচের চশমা পরলে পৃথিবীটা নীল লাগে। পৃথিবীটা তো নিজের মতো, কিন্তু আধ ঘন্টা পরে থাকলে বোঝাও যায় না যে সত্যিকারের পৃথিবীটা নীল রঙের না লাল রঙের, না পৃথিবীটা যেমন ছিল সেরকম। তো এইটা অনেকটা ধরিয়ে দিতে হয়, এই যে মাধ্যমটা, এই যে ট্রান্সলেশনটা, এইটাই হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি পার্টিকুলারলি চ্যালেঞ্জ করে, এভিডেন্স দিয়ে দিয়ে
স্কিমা গুলোকে চ্যালেঞ্জ করে যে স্কিমাটা সত্যি না এভিডেন্সটা সত্যি। এই টেকনিকটা আমি পুরো ভেতরে এখন ঢুকবো না, সেটা ঢোকা সম্ভব না। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি তো একটা খুব অত্যন্ত মানে পরীক্ষিত এবং ধ্রুব সত্য। আমরা যে কোনো প্যানিয়াল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে নন ফার্মাকোলজিক্যাল ওষুধ ছাড়া যদি চিকিৎসা করতে হয় তাহলে একটা অন্যতম প্রধান স্তম্ভ অস্ত্র হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এখন নয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটা সময় এটা বলা হতো। আই এম সরি, আমি ডক্টর দাসকে ইন্টারাপ্ট করলাম। আমি যে জিনিসটার সাথে আমি এটা কোরিলেট করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ব্রহ্মকুমারী সিস্টার্সরা যে জায়গাটা বললেন, অর্থাৎ যে আমাদের চিন্তাটা বদলাতে হবে, আমাদের পজিটিভ ভাবে ভাবতে হবে, এই জায়গাটার সাথে এই কগনিটিভ বিহেভিয়ার বা এই ধরনের টকিং থেরাপি গুলো রিলেশনটা আমি খোঁজার চেষ্টা করছিলাম, সাধারণ মানুষের জন্য উপকার বা সাধারণ মানুষের বোঝার মতো করে কিছু উদাহরণ দিই। পেনের জন্য এখন যে থেরাপিটা অ্যাকচুয়ালি ইউজ হয়, আগে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইউজ হতো, এখন যে থেরাপিটি ইউজ হয় সেটা বলে থার্ড ওয়েভ থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইজ দ্য সেকেন্ড ওয়েভ থেরাপি আগেকার দিনে হতো। তো এর থার্ড ওয়েভ থেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রিন্সিপাল ইউজ হয়, কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস হয়। সিস্টার পদ্মা যেটা বললেন দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসটা এসছে আমার যতদূর ধারণা অনেক পুরোনো দিনের বুদ্ধিস্টরা, প্রথম দিকে বুদ্ধিস্টরা এটা ইউজ করতো। এটা আমরা ভীষণভাবে ইউজ করি পেনের থেরাপিতে। আমি আর এক্সাম্পল দিচ্ছি না, কারণ সিস্টার পদ্মা অনেকটাই এক্সাম্পল দিয়ে বললেন লেট আস ফিল আওয়ার অ্যাঙ্কল, লেট আস ফিল আওয়ার কাফ। তো ওইভাবে ওই টেকনিক গুলো আমরা অনেকটা ইউজ করি। আমরা এছাড়া যেটা করি সেটা হচ্ছে আমরা পেশেন্টকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে এনকারেজ করি যতটুকু সম্ভব। ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি যেমন কমায়, স্ট্রেস যেমন কমায়, ব্যথাও যদি করতে পারা যায় ঠিকঠাক, তাহলে এক্সারসাইজ অ্যাক্টিভিটির মধ্যে থাকলে ব্যথাও কিন্তু কমে। এটা ডক্টর দাস আই থিঙ্ক মানে আমি এই প্রশ্নটা নিয়ে ডক্টর আরিফের কাছে আসবো, এক্ষুনি আসবো। তো তার আগে আমি এই জায়গাটা তোমার ডিসকাশনটা শেষ করে আমি এক্স্যাক্টলি এই জায়গাটা নিয়ে আসবো, অর্থাৎ যে এক্সারসাইজের সাথে ডিপ্রেশন এবং পেনের কি সম্পর্ক, এটা আমি পরে আসবো। তার আগে আমি তোমার ব্যাপারটাকে আমি শেষ করতে চাইছি। হ্যাঁ, তো যেটা ইস্যুটা হচ্ছে যে এই যে মানে এটা করা যায়, সুব্রত বাবু যেটা সিস্টার বললেন যে করা সম্ভব, ইয়েস এটা করা সম্ভব, কিন্তু উনি যেটা বললেন সেটা কি আপনার কাজ অব্দি পৌঁছালো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর সেই জায়গাতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিন্তু ইউজ করা হয়। শুধু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি না, মাইন্ডফুলনেস, যেমন আমি মাইন্ডফুলনেস দিয়ে স্টার্ট করতে পছন্দ করি, পরে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আসি। আমার একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমি সিস্টার যেটা বললেন সেটা আমি অস্মিতা ম্যাডাম যেটা বললেন আমি পুরো ব্যাপারটা রিয়েলাইজ করলাম, ওটা নায়িকারও করলাম। Now, what my submission is, this is my kind of humble submission. I'm not opposing anybody because I'm a layman. So, from the perspective of a layman, my submission is to be, there must be a handheld guidance to the audience who are participating here. মানে আমি বলতে চাইছি সিস্টার যেটা বোঝালেন সেটাকে যদি আপনারা একটুখানি স্টেপ বাই স্টেপ একটু গাইড আস, সাম সর্ট অফ আই এম আ লেম্যান, আমি হচ্ছে ওই ডাক, অর্থাৎ কিভাবে শুরু করব, তাই তো? অর্থাৎ কিভাবে এগোবো? হ্যাঁ হ্যাঁ, I need a structured approach for a layman like me. I'm a duck, I cannot understand your language, so I need a structured approach in the discussion. And with that, I am taking your leave, all of your leave, because I'm leaving, because I have some urgent call right now from my office, since I'm a cop. So I'm taking all your permission to just leave the session. And I'm thankful to you all, to Dr. Dash and Vikash from Junction, and to Dr. Nayak. I will definitely call you later on for my own, guidance from you. And from Brahmakumari sisters, we always have, sort of relations from Calcutta police with you. We visit your place there in Rashbihari. So we are always thankful to Brahmakumaris. They always, we are in touch with them also regarding so much of trainings they give to us, to our centers in PTC Barakpur also. So I'm leaving and thankful to all. Okay, so আমি আবার নায়কের কাছে আবার ফিরে আসি। থ্যাংক ইউ। যে এরকম কি ছোটখাটো আমাদের, আমি জানি না, এই অল্প স্বল্প পরিসরের মধ্যে বেসিক কিছু পয়েন্ট বলছি। হ্যাঁ, খুব বেসিক কিছু পয়েন্ট বলছি, একদম বেসিক যেটা আমরা করতে পারি অনেকটা, সেটা হচ্ছে হেলদি খাবার, একটা রুটিনবদ্ধ লাইফস্টাইল। মানে রাত 3টের সময় শুতে গেলাম,
সকাল 11টার সময় উঠলাম, এটা না করে বায়োলজিক্যালি কারেক্ট, যেটা আমাদের ছোটবেলা থেকে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই ধরনের জিনিস, ঠিকঠাক খাওয়া দাওয়া, বেশি তেল মশলা যুক্ত খাবার দাবার না খাওয়া, একটা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এটা আরিফ আজম নিশ্চয়ই আরো বেশি এক্সপ্যান্ড করবেন আমার থেকে অনেক বেশি। তার সঙ্গে যেগুলো দরকার সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের কানেকশন। এখনকার দিনে তো সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি বন্ধু বান্ধব নিয়ে পরিপূর্ণ জীবন হয় তাতেও স্ট্রেসের ব্যাপারটা কমে, হ্যাঁ, সেইগুলো করা। প্লাস আজ যে জিনিসগুলো পড়ে থাকে সেগুলো এতটাই পার্সোনালাইজড এবং ইন্ডিভিজুয়ালাইজ, সেগুলো বোধহয় একসঙ্গে ওই কি জানো সব ছাত্র বন্ধুর মতো কিন্তু ওটা অতটা সিম্পলিফাই করা বোধহয় যাবে না। ওকে, যে প্রসঙ্গটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, আমি সেই কোশ্চেনটা নিয়ে এবার ডক্টর আরিফের কাছে আসবো। যে ডক্টর নায়েক যেটা বললেন, এবং এটাও প্রচুর স্টাডিজ রিসার্চ আছে, যে এক্সারসাইজের সাথে এক্সারসাইজ ডিপ্রেশন কমায়, এক্সারসাইজ ব্যথাও কমায়। কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে সেই এক্সারসাইজের টেকনিক গুলো আমাদের পরের পার্টে আসবো, আমাদের নেক্সট পার্টে ডিসকাশন আছে এক্সারসাইজ নিয়ে। আমি এইখানে এই মুহূর্তে যে জিনিসটা আমি আলোচনা করবো, আমি ব্যথা নিয়ে খুব বেশি আলোচনা করবো না। আমি এখানে শুধু এইটুখানি জানতে চাইবো যে এক্সারসাইজের সাথে ডিপ্রেশনের কিরকম সম্পর্ক, এবং আমরা কি এক্সারসাইজ ডিপ্রেশনের জন্য, এই কোশ্চেনটা ডক্টর নায়কের কাছেও বেসিক্যালি দুজনই অ্যান্সার করলে আমি খুশি হবো। সেটা হচ্ছে যে এক্সারসাইজ কি ডিপ্রেশন শুধুমাত্র কাটানোর জন্য কি আমরা এক্সারসাইজ আমাদের পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি? তার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কি? আমি উত্তরটা আগে দিই উইথ পারমিশন ফ্রম আরিফ আজম, যদি কোনো আপত্তি না থাকে। সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমি পেন বলছি না, হ্যাঁ, আমি শুধু ডিপ্রেশন বলছি। এটা পেন হতে পারে না। পরে আসবো, আমি ডিপ্রেশনটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা ডিপ্রেশন সারানোর জন্য যে ওষুধগুলো দিই সেগুলো ব্রেনে কিছু কেমিক্যাল চেঞ্জ করে, মানে কিছু ব্রেনের হরমোনের তারতম্য ঘটায়। এখন ওষুধগুলো দিয়ে ব্রেনের তারতম্যের যতটা আমরা ঘটাই, তার মানে কি বলবো 5 to 10% যদি লোকে ঠিকঠাক দিনে 8 ঘন্টা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে, ঠিক সেই চেঞ্জ গুলোই ওষুধ দিয়ে আমরা যেটা করি, এবং এখনকার দিনে আমরা পেট স্ক্যানে সেগুলো দেখতেও পাই, বা ফাংশনাল এমআরআইতে সেই জিনিসগুলো একটা রেগুলার এক্সারসাইজ করলে, আমরা বলি একটা মানে ম্যাক্সিমাম ডোজ অফ অ্যান্টিডিপ্রেশন এফেক্টের 5 to 10% শুধু এক্সারসাইজ করলে সম্ভব। সেম জিনিস ইনফ্যাক্ট সাইকোথেরাপি বা টকিং ট্রিটমেন্ট, সিবিটি যেমন পার্ট অফ দ্যাট, সেইগুলোতেও কিন্তু ওষুধ দিয়ে যে ব্রেনের চেঞ্জ হয় ডিপ্রেশনের, মানুষ ভালো হয়ে গেলে, বা ডিপ্রেশনে যে ব্রেন চেঞ্জ গুলো হয়, ডিপ্রেশন ভালো হয়ে গেলে যে ব্রেন চেঞ্জ গুলো আবার রিভার্স করে যায়, যেগুলো আমরা ছবিতে দেখতে পাই স্ক্যান করে, সাইকোথেরাপি সিবিটি করলেও এক্স্যাক্টলি সেম চেঞ্জ হয়, ওষুধেও সেম চেঞ্জ হয়। এক্সারসাইজ যদি ঠিকঠাক করা গেছে, তো আমরা দেখেছি যতদূর সম্ভব, আমার মনে পড়ছে 7 to 10% অফ দি ম্যাক্সিমাম সেই চেঞ্জ গুলো শুধু এক্সারসাইজে করা সম্ভব। মানে ইউ আর টেকিং অ্যান অ্যান্টিডিপ্রেসেন্ট পিল ইফ ইউ ডু রেগুলার এক্সারসাইজ। ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ, যে শুধু ওষুধ খাওয়া নয়, বা ওষুধ না খেয়েও এক্সারসাইজ করলে অনেক কিছু হতে পারে। এই জায়গাটাতে আমি আবার আরো একটা জিনিস, ওষুধের সঙ্গে যদি এক্সারসাইজ করা যায় আরো বেশি এক্সারসাইজ হবে। তো আরিফের কাছে এই ব্যাপারে আমি আবার আরিফের অপিনিয়ন চাই। ধন্যবাদ। আমি মানে জাস্ট সংক্ষেপে বলি স্যার, বা সকলকে পার্টিসিপেন্ট এন্ড ভিউয়ার্স যারা আছেন, ফিল গুড হরমোনস রিলিজ হয় এক্সারসাইজে, হুইচ ইজ দ্য ন্যাচারাল ক্যানাবিস, যা সাধারণভাবে একটা ব্যথা কমাতে সাহায্য করে, যেটাকে আমরা এন্ডরফিন বলি। ব্যায়াম, এক্সারসাইজ যাই করি না কিছু, আমাদের ওয়েল বিইং বা ভালো থাকার জন্য এই হরমোনাল এফেক্টটাই মেন একটা কাজ করে। আর আমরা যেগুলো হিউম্যান বিইং বা সোশ্যালাইজেশন, তাহলে আমরা ব্যায়াম করলে একে অপরের সাথে পার্কে বা মাঠে দেখা করি, সোশ্যাল ইন্টারাক্ট হয়, যাতে একটা হেলদি ওয়ে অফ লিভিং হয়, যেটা আমরা বন্ধুদের সাথে একে অপরের সাথে দেখা করা 30 মিনিটের জন্য পার্কে গিয়ে, বা আজকাল লাফিং ক্লাবে গিয়েও যেগুলো করি, অ্যাটলিস্ট একে অপরকে দেখে একটা বুস্টিং কনফিডেন্স হয়। কারো হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, এই নিয়ে আমরা একে অপরের আলোচনা, ওকে ভালো করা, তাকে কিছু শেখানো, এই করতে করতে একটা সোশ্যালাইজেশন এক্সারসাইজ করি। সো মেন্টাল পিসফুল অ্যালং উইথ রিলিজিং ন্যাচারাল এন্ডরফিনস রিলিজিং, সো দ্যাট পেন ম্যানেজমেন্টটা এইভাবেই কমতে থাকে। একদিনে নয়, একটা ডেইলি রুটিন বেসিসে আমরা করে থাকি। এইটা হচ্ছে এর সংক্ষিপ্ত সার। এবারে বিভিন্ন মোড অফ এক্সারসাইজ থাকে, কখন করব, কিভাবে করব, ডিপ্রেশন লেভেলের সাথে সাথে চেঞ্জেস হয়।
প্যাটার্ন অফ এক্সারসাইজ থাকে। মোটামুটি আমাদেরকে 0.1 এন্ডোরফিন রিলিজ হয়, 0.2 গেইন কনফিডেন্স হবে, ব্যথাটা ধীরে ধীরে কমবে, সোশ্যাল ইন্টারাকশন হবে, আর হেলথি ওয়ে অফ লিভিং স্টাইল হবে, তার সাথে ফুড হ্যাবিট ডায়েটিশন। ওগুলো পরে আমরা আসছি। অর্থাৎ স্ট্রং সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে যে এক্সারসাইজ ডিপ্রেশন কমাতে সাহায্য করে। আমি এবার দেবজ্যোতির কাছে আসবো। দেবজ্যোতি অলরেডি একজন বিজি প্র্যাকটিশনার, পেইন প্র্যাকটিস করেন, তো তার পেশেন্টদের ক্ষেত্রে দেবজ্যোতি কিভাবে এই ডিপ্রেশনের দিকটা কিভাবে দেখে? অর্থাৎ বিশেষ কিছু কি অ্যাডভাইস আছে, নাকি শুধু ওষুধপত্র, নাকি ডিপ্রেশনটাকে কিভাবে সে হ্যান্ডেল করে, পেনের পেশেন্টের ডিপ্রেশনকে কিভাবে হ্যান্ডেল করে দেবজ্যোতি? প্রথমেই থ্যাংক ইউ বলবো সবাইকে এটাতে ইনভাইট করার জন্য, এবং খুব ভালো লাগছে। স্পেশালি অস্মিতা দিকে প্রবাবলি 8-10 বছর পরে দেখছি, পদ্মাদির সাথে মাঝখানে দেখা হয়েছে। তো আমার উত্তরটাতে আসছি। প্রথমত পেশেন্টদের ক্ষেত্রে যখন আমরা অ্যাডভাইস দিই, স্পেশালি ক্রনিক পেনে, প্রচুর পেশেন্ট খুবই ডিপ্রেশনে থাকে। শুধু ডিপ্রেশন নয়, প্রচুর নেগেটিভ থটস নিয়ে থাকে। তো অ্যাডভাইস করার আগে সবার আগে না পেশেন্টদের জাজ করতে হয়। সব পেশেন্ট এক নয়, প্রত্যেকের বিলিফ আলাদা, এক্সপেকটেশন আলাদা, প্রত্যেকের গোল আলাদা, ট্রিটমেন্ট গোলটাও আলাদা। কিছু পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছে, তাদের ট্রিটমেন্ট গোলটা এরকম যে ঠিক আছে কিছুটা রিলিফ হলেই আমাদের চলবে। কিন্তু যখনই আমি একটু দূরের দিকে, কল্যাণী বা আরো দূরের থেকে পেশেন্ট আসছে, তখন তাদের এক্সপেকটেশন লেভেলটা আলাদা। তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমি কাজটা করতে পারলেই চলবে। আর কিছু পেশেন্ট আছে তাদের এক্সপেকটেশন লেভেল হচ্ছে একটা কিছু ম্যাজিক, ডাক্তারবাবুর নাম শুনে এত দূর থেকে এসছি, একটা কিছু ম্যাজিক করে দেবে, কালকেই আমি দৌড়াবো। তো এইরকম সব সাবসেটের পেশেন্টই আমাদের কাছে আসে। আর আমাদের যখন আমরা পেশেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করি, প্রথমে একটা জিনিস বলি যে আমি কি বললাম সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমি কিভাবে বললাম সেটাও খুব ইম্পর্টেন্ট। কিরকম? সবার আগে একটা বড় অস্ত্র ডিপ্রেশন কাটানোর হচ্ছে স্মাইল, আর একটা অস্ত্র হচ্ছে কনফিডেন্স। যদি কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যাচ্ছে, পেশেন্ট দেখছে যে ডাক্তার তার ব্যাপারটাতে কনফিডেন্ট নয়, বা ডাক্তার যখন কথা বলছে কথার মধ্যে সেই কনফিডেন্সটা নেই যে উনি রোগটা সারাতে পারবেন, অন্তত ডাক্তার আগে তো কনফিডেন্স হবে, তবে তো সেই ফেথটা পেশেন্টদের ভেতরে ট্রান্সমিটেড হবে। তো এই জায়গাটাকে প্রথম সিকিউর করতে হবে। কোনো কিছুকেই যতই কঠিন রোগ হোক, আজকাল যদিও কোর্ট কেসের চক্করে ভয় টয় পেয়ে আমরা অনেক সময় একটু খারাপ খারাপ কথা আগে বলি, কিন্তু আমি অন্তত আমার ঠাকুরদা বাবা যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে এসছে ডাক্তারি, তো তাদের থেকে এইটুকু দেখেছি যে স্পেশালি আগেকার দিনে কখনো নেগেটিভ থটস প্রথমেই দেওয়া হতো না। তো আমরাও চেষ্টা করি যতটা নেগেটিভ থটস গুলো একটু গার্ডেড ওয়েতে কাভার করে, যে একটা পার্সেন্টেজ হিসাবে যে 100 জনের 1 জনের খারাপ হতে পারে, 0.5 জন খারাপ হতে পারে, বেশিরভাগই ভালো হয়। তো এতে একটা কনফিডেন্স ডেভেলপ হয়। আর আরেকটা সুবিধা হয়, সেটা হচ্ছে ওই যে 0.5% দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে যে যদি আমার ট্রিটমেন্ট ফেলও করে, ঠিক আছে, আমি তো বলেছিলাম যে 100-তে 100 কাজ করে না। যাই হোক, এটা আমার তরফ থেকে একটা ট্রেড সিক্রেট টাইপের ব্যাপার বলা হয়ে গেল। তো এই জায়গাটা প্রথম এনশিওর করতে হবে যে পেশেন্টদেরকে আমরা এই জিনিসগুলোকে বলেছি। এর পরবর্তী যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু পেশেন্টের থেকে আননেসেসারি থট, যেমন হয়তো কিছুই হয়নি, মানে আমাদের ভাষায় হয়তো কিছুই হয়নি, স্পেশাল হয়তো একটা প্ল্যান্টার ফাশাইটিস নিয়ে, সে যে রোগটা হয়তো খুব মানে ভয়ঙ্কর নয়, ওর থেকে খুব খারাপ কিছু হতে পারে না, অথবা একটা মায়োফেশিয়াল পেন নিয়ে এসছে, কিন্তু ওই রোগগুলোকেও কিন্তু পেশেন্টদের সামনে সিরিয়াস রোগ নয় সেটা দেখানো যাবে না, কিন্তু দেখাতে হবে যে আমরা এটা খুব সহজে ট্রিটমেন্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু পেশেন্ট যে কষ্ট পাচ্ছে সেটাকে অ্যাকনলেজ করে এই জিনিসটা বলতে হবে। মানে আগে আমার এটা হয়তো আমি নিজে অ্যাসেস করে পরবর্তীকালে ভেবেছি যে জিনিসগুলোকে খুব ক্যাজুয়ালি নিয়ে ফেললে পেশেন্টটা হয়তো ভাবছে যে ডাক্তার হয়তো আমার প্রতি ঠিক মতো নজর দিচ্ছে না, বাট সেটা যেন না হয় সেটাকেও এনশিওর করতে হবে। তো মূল জায়গাটা হচ্ছে রিঅ্যাসুরেন্স। অর্থাৎ সামারি করলে তোমার বক্তব্যগুলো কিন্তু দাঁড়ায় যে সাইকোলজিক্যাল যে কনফিডেন্স যে জায়গাটা বুস্ট আপ, সেটা সাইকিয়াট্রিস্ট হতে হবে, তারপর অয়নের কাছেই পাঠাতে হবে সবসময় মানে নেই, সেই চিকিৎসাটা শুরু করতে হবে তোমার কাছ থেকে,
অর্থাৎ তোমাকে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থট, পজিটিভ ভাইব্রেশন তোমাকে তোমার তরফ থেকে প্রথমে দিতে হবে, তবেই পেশেন্টকে আমরা ভালোভাবে দেখতে পারবো। তারপরে পরবর্তীকালে অয়নের কাছে পাঠানোর কথা আমরা ভাবতে পারি, কিন্তু দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। যদি আমরা এই পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ থটস দিই, প্রথম থেকেই আমরা শুরু করি, নেগেটিভ থটস গুলোকে যদি আমরা পেশেন্টকে না দিতে পারি। অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ভুল করি যে আমরা পেশেন্টকে দেখছি, আমরা শুধু পেশেন্টকে দেখছি না, আমরাও পেশেন্টকে দেখছি, পেশেন্টও আমাদের দেখছে। এক্স্যাক্টলি। তো এই জায়গাটাকে আমাদের ভেরি গুড ডিসকাশন, খুব ভালো হচ্ছে। এবার আমি যাব ডক্টর শুভ্রার কাছে। তো প্রথমেই বলছিলাম ইন্ট্রোডাকশনের সময় যে ওরা একটা প্যালিয়েটিভ কেয়ার চালায়, এবং প্যালিয়েটিভ কেয়ার মানে হলো ক্যান্সার পেশেন্ট মোস্টলি, এবং ক্যান্সার পেশেন্ট মানে হলো যে তার ক্যান্সারের ব্যথা প্লাস আর একটা ব্যথা হচ্ছে ক্যান্সারের মৃত্যু ভয়। অর্থাৎ ক্যান্সারের পেশেন্টদের ডিপ্রেশনের একটা দুটো বড় কারণ, অন্তত আমার চোখে যেটা, আমার ফিলিংসে যেটা হয়, একটা হলো ব্যথার জন্য তার একটা সাইকোলজিক্যাল, যতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, কিন্তু তার সাথেও আরো একটা বড় তার একটা প্রশ্ন আসে যে ক্যান্সারের ইটসেলফ, আমি আর কতদিন বাঁচবো, আমার কেন হলো, অন্য কারোর কেন হলো না, আমি কি কোনো পাপ করেছিলাম। তো এই ধরনের ব্যাপারগুলোটাও একটা বড় সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করে। এবং শুধু ক্যান্সার পেশেন্ট না, ক্যান্সার পেশেন্টদের যারা কেয়ার গিভার, তার যারা বাড়ির লোক অথবা তার যারা অন্যান্য ভলান্টিয়ার, তো তারাও এই একই ধরনের ডিপ্রেশনে ভুগতে পারে। তো এইগুলো কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে দেখে, এই প্রশ্নটা নিয়ে আমি ডক্টর শুভ্রার কাছে আসি। ধন্যবাদ জানাবো যিনি আমাকে এই রোলটা করতে দিয়েছেন, তিনি আমার মাথার উপরে, ওনাকে আমি প্রথম ধন্যবাদ জানাবো। এই প্রশ্নটার মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ক্যান্সার পেশেন্টের ইস্যুস, আর একটা পার্ট হচ্ছে কেয়ার গিভার বা বাড়ির লোক বা ভলান্টিয়ার, তাদের ইস্যু। তো এবার ক্যান্সার পেশেন্টদের ইস্যুটা দুটো, একটা হচ্ছে ব্যথা আর একটা হচ্ছে মৃত্যু ভয়। তো আমাদের দুটোকেই দেখতে হবে। ব্যথার মধ্যে আমরা ব্যথাটা প্রথমেই ভাগ করে নিলাম, এতক্ষণ আলোচনায় এটাও বোঝা গেল। ব্যথাটা হচ্ছে একটা ফিজিক্যাল পেইন, যে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা। এই ব্যথাটার একটা কজ আমাদের ভাবতে হবে, যে ক্যান্সার পেশেন্ট, তাদের টিউমার কি আলসার, কিংবা অপারেশন হয়েছে তার ব্যথা, কিংবা কেমোথেরাপি, রেডিওথেরাপি, তার জন্য কোনো ব্যথা হয়েছে, কিংবা এগুলো সমস্ত ট্রিটমেন্ট হয়ে গেছে, তারপরে একটা ক্রনিক পেইন চলছে। তো এই পার্টটা যে ফিজিক্যাল ব্যথাটা, সেটা জন্য এখন পেইন ম্যানেজমেন্টের অনেক রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট এসছে। তো পেশেন্টকে সেটা অ্যাসিওর করতে হবে যে দেখুন, অসুখটা যাই থাকুক না কেন, আপনার যে সাফারিংস এর জায়গাটা, সেটারও কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট এখনকার দিনে আছে, সুতরাং আপনি সেটা নিয়ে অহেতুক চিন্তা করবেন না। সেকেন্ড পার্ট যেটা ব্যথার মধ্যে এতক্ষণ আলোচনায় খুব ভালো করেই এটা বোঝা গেল যে সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, সোশ্যাল পার্টও ব্যথার কিন্তু একটা পার্ট। যে পার্টটা কিন্তু আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু তার শুধু ফিজিক্যাল ব্যথা নিয়ে যদি আমাদের সব রকম ট্রিটমেন্টও পায়, এবং এই ইস্যুগুলো যদি একদম অ্যাড্রেস করা না হয়, তাহলেও কিন্তু সেই ব্যথার রেজাল্ট ভালো হতে পারে না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মৃত্যু ভয়টা আমাদের প্রথমেই প্রত্যেককেই বুঝে নিতে হবে যে জন্ম হলেই মৃত্যু হবে। যেদিন আমরা জন্মেছি সেদিনই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, কেউ জানি না কবে আমাদের টার্নটা আসবে। তো মৃত্যুটাকে একটা নিতে হবে যে এটা একটা লাইফের ন্যাচারাল প্রসেস। এটাকে আমাদের পেশেন্টদের সবার মধ্যেই মনের মধ্যে একদম ফিক্স করে নিতে হবে যে এই ন্যাচারাল প্রসেসটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে মৃত্যু যখন আসবে, তার জন্য একটা নিমিত্ত থাকতে হবে, যে কোনো না কোনো একটা ওয়েতে আমাদের মৃত্যু আসবে, সেটা আমাদের কারোই জানা নেই। এবার তাহলে ভাবতে হবে এই দুটো চিরসত্যি, সেটা আমরা কিভাবে কোপ করব। এই কোপ করার মধ্যে অনেকগুলো কথাই যেমন চলে এসছে বিভিন্ন রকম ডিপ্রেশনের অ্যাডভাইসের মধ্যে। তার মধ্যে একটা যেটা আমার মনে হয় যে প্রত্যেক দিনকার বেঁচে থাকার একটা প্ল্যান তৈরি করা, যে সেই প্ল্যানটার মধ্যে আমাদের থাকবে আমাদের খাওয়া দাওয়া, পরিমিত খাওয়া দাওয়া, পরিমিত এক্সারসাইজ, মেডিটেশন, কিছু কাজ, খুশির কাজ করা,
কেউ পেট, কেউ গার্ডেনিং করতে পারে, যত কেউ যদি খুব ভালো, আমার অভিজ্ঞতায় আছে একজন তিনি 8-10 বছর আগেই চলে গেছেন, উনি গলায় ক্যান্সার ছিল, তো উনি একসময় বলতেন উনি ভীষণ বাজার করতে ভালোবাসেন। তো ওনাকে আমরা বলেছিলাম ওনার মিসেসকে যে আপনি একদিন রিক্সা করে নিয়ে ওনাকে বাজারটাই ঘুরিয়ে আনুন না কেন, উনি যা যা কিনতে চাইবেন, হাঁটতে পারতেন না, তো ওটা করবেন। তো এইরকম ছোট ছোট খুশির একটা রুটিন তৈরি করা, যাতে যে দিনটা বাঁচছে সেই দিনটা আরো সুন্দরভাবে তিনি বাঁচতে পারেন। যতদিন বেঁচে আছেন সেই বেঁচে থাকাটা যেন আনন্দদায়ক এবং ফ্রুটফুল আনন্দে বেঁচে থাকা হয়। তার সাথে যেটা ইমোশনাল, তার যে ইমোশনের পার্টটা, সেই পার্টটাও কিন্তু একদম তাকে বোঝাতে হবে যে তার ভেতরে যা হচ্ছে সেটা এক্সপ্রেস করা। এক্ষেত্রে বলার ব্যাপার যেটা, যে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা সংস্কার নিয়ে জন্মেছে, তার মেন্টাল কেউ হয়তো সহজেই বলতে চায়, কেউ হয়তো বলতে পারে না, সে চায়ও না। যেটা আমাদের প্যালিয়েটিভ কেয়ারের লাস্ট মান্থেরই একজন পেশেন্ট ছিলেন, যিনি প্যান্ডেমিকের সময়ে একটা গল ব্লাডার ক্যান্সার হয়, কিন্তু উনি চাননি কাউকে এটা বলতে, ইভেন ওনার ব্যথাতেও উনি বাইরে ট্রিটমেন্ট করতে আসতে চাননি। তো ওনার বাড়ির লোকেরা আমাদের দরদিয়া থেকে প্রেসক্রিপশন নিয়ে ওনার ফেন্টানিল প্যাচ এই জাতীয় জিনিস দিয়ে উনি দিন 15 আগেই মারা গেছেন। তো আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা করে, এটা কোনো গদবাঁধা নিয়মের মধ্যে হবে না, কিছু কিছু জিনিস আমাদের গদবাঁধা থাকতে পারে, কিন্তু তার সাথেও এক্স্যাক্টলি তিনি কি, তার ইমোশনাল এক্সপ্রেশনটা কিন্তু আমাদের জানতে হবে, তাকে টাইম দিতে হবে। তাকে টাইম দিলেই কোনো না, একদিন গিয়েই আমরা জিজ্ঞেস করতে পারি না, পোক করতে পারি না, তাকে যখন আমরা টাইম দেব তারপর সে একটা সময় আমাদের বলার জায়গাটা হবে, এবং সেই বলাটা তার ইমোশনালি সেইটা বললেও কিন্তু তার ব্যথার পোর্শনটা কমবে, তার সাথে সাথে তিনি নিজেও ভালো থাকবেন, বাড়ির লোকরাও ভালো থাকতে পারবে। তারপর যেটা তাকে করতে হবে, যে কখনো নিজেকে বা নিজের অসুখকে দোষ দেওয়ার কোনো জায়গা আমাদের নেই। বোঝাতে হবে যে ক্যান্সার অসুখটাও কিন্তু আর 5টা অসুখের মতোই একটা অসুখ, এর সাথে কোনো পাপের সম্পর্ক নেই। এই যে তার যে অসুখটা, এটা তাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর তার যে পদগুলো যেগুলো বলা হলো সেগুলো তাকে করতে হবে, এবং প্ল্যানের মধ্যে এটা থাকবে যে ক্যান্সার পেশেন্টদের ডাক্তারবাবুরা ঠিক কোন সময় আবার ফলো আপে যেতে বলছে, সেটা করা। ইভেন টার্মিনাল ক্ষেত্রে যখন তারা একদম বুঝে যায় যে এখন আর তাদের টাইম নেই, প্রত্যেকটা মানুষ চায় কিন্তু তার নিজের বাড়িতে পরিজনের মধ্যে থেকে চলে যাওয়া। তো সেই প্ল্যানিংটাও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার এবং ভলান্টিয়ার্স, কেয়ার গিভার, বাড়ির লোকজন মিলে আমাদের তৈরি করে দিতে হবে, যে মৃত্যুর সময় তার শ্বাসকষ্ট হবে, ঘর ঘর আওয়াজ হবে, সেই সময় আমরা মূলত সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ যে এই জায়গাটা করলেও যেটা হবে, এই প্ল্যানিংটা যদি তার মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু আগের থেকে সে পরীক্ষার প্রশ্নের উত্তরের মতো, মানে এই জিনিসগুলো হতে পারে, আমি আগের থেকেই প্ল্যান করে নিলাম। এই মেন্টাল প্রিপারেশনটা থাকলে কিন্তু তার ওই জায়গাগুলো কোপ করতে সুবিধা হবে। আর কেয়ারগিভারদের সম্পর্কে ক্ষেত্রে যেটা আমার বাস্তবিক অনুভূতি থেকে বলছি, আমাদের যে এই প্যালিয়েটিভ কেয়ার গ্রুপের মধ্যে কয়েকজন আছেন, তারা নিজেরাই ফাইব্রোমায়ালজিয়া এরকম কিছু অসুখে ভুগছেন বহু বছর ধরে, কিন্তু এই কাজ করার সময় তারা প্রত্যেকেরই একটাই বক্তব্য, যে ম্যাডাম আমরা না ভীষণ ভালো আছি, এই যে সমস্ত আমাদের যে ডিপ্রেশন বা সবকিছু, অনেক রকম কাজ, এক্সারসাইজ, এই সব কথাগুলো জড়িত, এর সাথে আমার মনে হয় একটা পয়েন্ট জড়ানো খুব দরকার, যে খুব ভালো কাজ, যে কাজটা করে আমরা অন্যদের আনন্দ দিতে পারি, অন্যদের আশীর্বাদ পাই, সেই ভাইব্রেশনটা যখন আমাদের মধ্যে থাকে, তখন কিন্তু আমাদের নিজেদের কোনো রকম ইস্যুগুলোই কিন্তু বড় মনে হয় না। তখন আমাদের মনে হয় যে আমরা তো খুব ভালো আছি, আমরা তো সব পেয়েছি। এই জায়গাটা কিন্তু, সুতরাং আমাদের ডেইলি রুটিনের মধ্যে সবার
নিঃস্বার্থভাবে ভালো কাজের একটা রুটিনও কিন্তু আমাদের করা দরকার। আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সাথে একটা আমরা যাতে ডিসচার্জড না হয়ে যাই, আমাদের চার্জ করার জন্য আমাদের মাথার উপরে, যেমন বাবা মা বাড়িতে থাকলে আমাদের মনে হয় আমরা নিশ্চিন্ত, আমাদের কিছু করতে হবে না, আমরা একদম কেয়ারফ্রি, ঠিক তেমনি আমাদের মাথার উপরে যিনি আছেন তার সাথে কানেকশনটা রেখে যদি শুধুমাত্র ভালো কাজের মধ্যে দিয়ে আমি চলি, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। সেটাতে তখন আর মনে হবে না যে এইটা নিয়ে আমার অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি স্ট্রেসফুল, অনেক কিছু। সহজভাবে জীবন যাপন করাটাও কিন্তু যাবে, শুধু ওই কানেকশনটা রাখা। সুতরাং মেডিটেশন এবং সেই কানেকশনটা নিজেকে পরিপূর্ণ করা, এটা কিন্তু কেয়ার গিভারদের জন্য খুব জরুরি। তার সাথে ক্যান্সার পেশেন্টরা তাদের লাইফস্টাইলের যে কোপিং যেগুলো আমরা বললাম, সেগুলো আমাদের প্রত্যেককে, এটা শুধু ক্যান্সার পেশেন্ট না, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই রুটিনটা করা খুব আবশ্যক। আজকের দিনটার জন্যই ভালো করে বাঁচা। তো আমরা তাহলে একবার এই পার্টটুকুকে আমরা একটু সমাপ করি। অর্থাৎ আমাদের ব্যথার সাথে আমাদের মানসিক ওঠাপড়া চেঞ্জের অত্যন্ত ওতপ্রোত জড়িত। আমরা ব্যথা ভাবতেই পারি না যদি না আমরা ইমোশনাল কম্পোনেন্টটাকে আমরা বাদ দিই। অর্থাৎ ব্যথার সাথে ইমোশনাল কম্পোনেন্টটা ওতপ্রোতভাবে জড়িত। শুধু ফিজিক্যাল ইনজুরি ব্যথা করে না, উদাহরণ আমরা কিছু দিলাম যে শুধু ফিজিক্যাল ইনজুরি ব্যথা করবে না যতক্ষণ না পর্যন্ত তার সাথে মাইন্ডটা কানেক্টেড হবে। এবং এই ব্যাপারটা কিভাবে আমাদের ভাবনা বদলাবো, আমাদের ব্রহ্মকুমারী সিস্টাররা আমাদের একথা আমাদের জানালেন কিভাবে আমরা এটাকে হেল্প করতে পারি। এবং যতদিন আমরা বাঁচছি ততদিন যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি, ফ্রুটফুল হইতে বাঁচতে পারি, রুটিন একটা ডিসিপ্লিন হইতে বাঁচতে পারি, সেই জায়গাটাও আমাদের ডেইলি লাইফের মধ্যে একটা ইনকর্পোরেট করতে হবে। তো এই পার্টের থেকে এইটুকু আলোচনা আমরা, যদি কেউ আমাদের প্যানেলিস্টরা আর কিছু কথা এর সাথে অ্যাড করতে চান তাহলে ওয়েলকাম। যেটুকু আমাদের আলোচনা হয়নি তার বাইরে যদি আরো কিছু কারোর বলার থাকে তাহলে আমরা এই পার্টটুকুতে আমরা করবো। এটাই সবচেয়ে বড় পার্ট, আমাদের 4টে পার্টের মধ্যে সবচেয়ে বড় জায়গাটা ছিল এটাই। তো খুব সুন্দর ডিসকাশন হয়েছে, প্রত্যেক প্যানেলিস্ট তাদের নিজস্ব ইনপুটস দিয়েছে। যদি অ্যাডিশনালি আর কিছু বলার থাকে তাহলে দে ক্যান অ্যাড এনি কমেন্টস। আমি একটা কথা